আচ্ছা, তাপগতিবিদ্যার সেকেন্ড পার্টটা স্টার্ট করি। এখানে বলছে দেখো, স্থিতিতে একটা আদর্শ গ্যাসকে প্রথমে প্রাথমিক আয়তনে যে 1/3 সংকুচিত করা হয়েছে। প্রাথমিক আয়তনে 1/3 সংকুচিত করা হয়েছে, তারপর বলছে কি, তারপর প্রসারিত করা হয়েছে যতক্ষণ না পর্যন্ত প্রাথমিক চাপের অর্ধেক হয়। তো প্রক্রিয়ায় তাপমাত্রা কি ছিল? স্থির ছিল। তাপমাত্রা কি ছিল? স্থির ছিল। এখন যদি গ্যাস এর প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি ইউ হয়, তাহলে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত? আমরা কি জানি? একটা সূত্র জানি, ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডিডব্লিউ। ডি কিউ ইকুয়ালস টু হচ্ছে ডি ইউ প্লাস ডিডব্লিউ, অর্থাৎ হচ্ছে ডি কিউ মানে হচ্ছে তাপ শক্তির পরিবর্তন, ইকুয়ালস টু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস হচ্ছে কৃত কাজ। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো এখানে যে অভ্যন্তরীণ শক্তি আছে, অভ্যন্তরীণ শক্তির শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। এটা কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভর করে। যদি তাপমাত্রার কোনো পরিবর্তন না হয়, অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। এখানে অনেক ভ্যান ভেজাল ভেজাল লিখছে। লেখার পরে জাস্ট একটা কথাই বলছে, এখানে তাপমাত্রা স্থির থাকে। তাপমাত্রা কি থাকে? স্থির থাকে। স্থির যদি থাকে তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না। তার মানে ডিইউ সমান কত? 0। ডিইউ মানে কি বুঝে? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। দ্যাট ইজ ইউ2 মাইনাস ইউ1 ইকুয়ালস টু 0। ইউ2 কি? ইউ হচ্ছে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি, আর ইউ1 হচ্ছে আদি অভ্যন্তরীণ শক্তি। তার মানে বলা যায় ইউ2 ইকুয়ালস টু ইউ1, অর্থাৎ চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি যেটা, আদি অভ্যন্তরীণ শক্তি হচ্ছে একই। এখানে প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি যদি ইউ হয়, তাহলে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তিও কত হবে? ইউ হবে, যেহেতু পরিবর্তন হবে না। ঠিক আছে, ডি মানে হচ্ছে পরিবর্তন। আর আচ্ছা, তারপর এখানে সিপি। সিপি কি? সিপি, ঠিক আছে, এখানে লিখি। সিপি হলো, সিপি কি? সিপি হলো স্থির চাপে আহ, মোলার আপেক্ষিক তাপ। আর সিভি কি? সিভি হলো স্থির আয়তন। স্থির আয়তনে মোলার আপেক্ষিক চাপ। তাপ এই যে পি মানে যে প্রেসার বোঝাইতেছে, প্রেসারের জন্য। এই ভি মানে হচ্ছে ভলিউমের জন্য, এর জন্য বোঝাইতেছে। ঠিক আছে, সিপি। সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক চাপ। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে সিপি বাই সিভি। সিপি বাই সিভি হচ্ছে গামা। সিপি বাই সিভি হচ্ছে গামা। গামা কি? ওই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় লেখে যে গামা P1V1 টু দি পাওয়ার গামা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় P1V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2V2 টু দি পাওয়ার গামা। এই গামাটা হচ্ছে এখান থেকে আসে, সিপি বাই সিভি। কোন একটা গ্যাসের স্থির চাপে আংশিক চাপকে যদি স্থির আয়তনে আপেক্ষিক তাপ, চাপে আপেক্ষিক তাপকে স্থির আয়তনে আপেক্ষিক তাপ দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? ওই গ্যাসের গামাটা হচ্ছে। ঠিক আছে, তো এখন আরটা সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু হচ্ছে আর। সিপি মাইনাস সিভি সমান আর। সুতরাং কি লেখা যায়? সিপি সমান সিভি প্লাস আর। এটা লেখা যায়। ঠিক আছে, এটা লেখা যায়। একটা জিনিস পেলাম, সিপি বাই সিভি সমান গামা, সিপি মাইনাস সিভি সমান আর। এটা লেখা যায়। এখানে জিজ্ঞেস করছে, যদি সিপি বাই সিভি সমান এক্স হয়, এক্স মানে কি? আমরা যেটা গামা জানি সেটা আর কি গামা বুঝাইতেছে। এক্স হলে
নিচের কোন সম্পর্কটি সঠিক? এখান থেকে প্রতিপাদন করে যে সিপি বাই সিভি সমান গামা লেখা যায়। এই যে দেখো এখানে সিপি মাইনাস সিভি, সিপি মাইনাস সিভি যেখানে, সেখানে কি লিখতে পারছি? আর লিখতে পারছি। এসব বলছিলাম না, সিপি মাইনাস সিভি সমান আর। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সিভি ইকুয়ালস টু আর বাই গামা মাইনাস ওয়ান, এই সূত্রটা মনে রাখতে হবে। কোন একটা গ্যাসের সিভি যদি বের করতে বলে এই সূত্র দিয়ে বের করতে পারো। সিভি সমান আর বাই গামা মাইনাস ওয়ান। সিপি কিভাবে বের করতে হয়? সিপি সমান সিভি প্লাস আর, এই যে এই ফর্মুলা, সিভি প্লাস আর। প্রথমে সিভি বের করতে হয়, সিভি বের করে ওটার সাথে আর যোগ করে দিলে সিপি পাওয়া যায়। ঠিক আছে? তো প্রথম সিভি বের করার সূত্র কি? আর বাই গামা মাইনাস ওয়ান, আর বাই গামা মাইনাস ওয়ান। এখানে গামা কি? গামা হচ্ছে সিপি বাই সিভি এর অনুপাত, সিপি বাই সিভি এর অনুপাত। ঠিক আছে, ওকে। তো এই জায়গায় আমাকে বলছে কি, সিপি বাই সিবি সমান এক্স, তার মানে গামা আর কি। আমরা কি জানি তাহলে ইচ্ছের কোন সম্পর্কটি সঠিক? আমরা জানি না সিভি ইকুয়ালস টু আর বাই গামা মাইনাস ওয়ান, তো গামার জায়গায় এক্স বসাবো। এই যে আর বাই এক্স মাইনাস ওয়ান, এটাই হচ্ছে সঠিক। ঠিক আছে, এই ফর্মুলাটা হচ্ছে মোটামুটি সঠিক। আচ্ছা, বলছে কি, একটা আদর্শ গ্যাসের ভারসাম্য অবস্থায় মানে সাম্য অবস্থায় পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান থেকে টু পি টু থ্রি ভি ওয়ান টি টু এনে পরিণত হয়। ঠিক আছে, দেখো এন মানে দেখো মূল সংখ্যা, এখানে যত মূল এখানে তত মূল সংখ্যা কখনো চেঞ্জ হয় না। এদের কোনটি সঠিক? মানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় চেঞ্জ হয়েছে, তাপমাত্রাও চেঞ্জ হয়েছে, চাপও চেঞ্জ হয়েছে, আয়তনও চেঞ্জ হয়েছে, সবগুলো চেঞ্জ হয়েছে। তো আমরা এখানে কোন সূত্র ইউজ করতে পারি? তাপমাত্রা চেঞ্জ হয়েছে, চাপও চেঞ্জ হয়েছে, আয়তনও চেঞ্জ হয়েছে। তো আমরা এই সূত্র ইউজ করবো, ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু ভি টু বাই টি টু। প্রথম ক্ষেত্রে তো ঠিক আছে, সব তাপমাত্রা ভি ওয়ান বাই টি ওয়ান। দ্বিতীয় ক্ষেত্রে পি টু সমান কত? পি টু সমান টু পি ওয়ান ইন্টু ভি টু সমান কত? থ্রি ভি ওয়ান ডিভাইডেড বাই টি টু। টি টু তো চেঞ্জ হয় না, টি টু তো লিখছে। এপি ওয়ান কাটা, এভি ওয়ান কাটা, তাহলে কত? তিন দুগুণে ছয়। লেখা লিখতে পারি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু সিক্স বাই টি টু। সুতরাং কি লেখা যায়? টি ওয়ান ইকুয়ালস টু হচ্ছে টি টু বাই সিক্স, উল্টাই দিলাম। টি ওয়ান সমান টি টু বাই সিক্স, এই যে বি নাম্বারটা, টি ওয়ান সমান টি টু বাই সিক্স। ওকে, টি ওয়ান সমান টি টু বাই সিক্স লেখা যায়, ফাইন। আপনার কোয়েশ্চেন বলছে একটি বায়ুর সমস্ত প্রক্রিয়া সংরচিত করা হয়েছে। সমস্ত, সমস্ত মানে হচ্ছে তাপমাত্রা স্থির, স্থির মানে রবার্ট বয়েলের সূত্র। করা হলে আয়তন অর্ধেক করা হয়েছে। আয়তন অর্ধেক করা হয়েছে, ভি টু মানে হচ্ছে ভি1/2। চূড়ান্ত চাপ কত? তাহলে আমরা কি জানি? ভি ওয়ান ইকুয়ালস টু পি টু রবার্ট বয়েলের সূত্র। তো পি ওয়ান ইন্টু ভি ওয়ান কত? ভি ওয়ান তো ভি ওয়ান, পি টু ইন্টু ভি টু কত? ভি1/2। ওকে, যে ভি ওয়ান কাটা যাবে, তাহলে কি হবে? পি ওয়ান হচ্ছে পি2/2। সুতরাং পি টু সমান কত? টু পি ওয়ান। পি টু সমান টু পি ওয়ান, তাহলে চূড়ান্ত চাপ কত? আদি চাপের দ্বিগুণ। কয় গুণ হলে? যে টু পি ওয়ান, আদি চাপের কত? দ্বিগুণ। চূড়ান্ত চাপ হচ্ছে আদি চাপের দ্বিগুণ। আচ্ছা, স্থির তাপমাত্রা, এটা তো স্থির তাপমাত্রা। স্থির তাপমাত্রা যেহেতু বলছে, রবার্ট বয়েলের সূত্র ভি ওয়ান ইকুয়ালস টু ভি টু। স্থির চাপ দ্বিগুণ করা হয়েছে। চাপ কত গুণ করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে, তার মানে পি2 সমান টু পি ওয়ান। পি2 সমান টু পি ওয়ান, তাহলে আমি এখানে লিখতে পারি ভি ওয়ান হচ্ছে টু পি ওয়ান টু ভি টু।
পি ওয়ান কত তাহলে ভি টু সমান কত? এই যে এই টুটা গুণ হিসেবে ছিল, এই পাশে আসলে কি হচ্ছে ভাগ হয়ে যাবে, ভি 1/2। ভি টু সমান কত রে? ভি 1/2, তাহলে কত হবে চাপ? অর্ধেক হবে। চাপ কত হবে? অর্ধেক হবে, বুঝতে পারছো? চাপ হবে অর্ধেক, ভি 1/2। 0.2 কেজি রান্নার তেলের তাপমাত্রা 50°C বাড়াতে কত শক্তি প্রয়োজন? তাপমাত্রা 50 কত শক্তি প্রয়োজন? তেলের আপেক্ষিক তাপ হচ্ছে এত, ঠিক আছে? শক্তি, শক্তি, কত শক্তির প্রয়োজন? তো তাপ শক্তি মানে বেসিক্যালি এখানে কি জানতে চাইছে? তাপ শক্তি তো জানতে চাইছে। হ্যাঁ, তাপ শক্তি তো জানতে চাইছে। আমরা কি জানি? Q = MS ডেল্টা থিটা। Q = MS ডেল্টা থিটা, একটা সূত্র আছে। এম কত? 0.2 কেজি। এস কত? এস হচ্ছে 1800, আপেক্ষিক তাপ 1800 দেওয়া আছে। ডেল্টা থিটা কত? তাপমাত্রা বাড়াইতে বলছে, তাহলে ডেল্টা থিটার ভ্যালু 50। 50 বাড়াইতে হলে কিন্তু 50। 0.2 × 1800 × 50 কোথায় আছে? এ নাম্বার ক্যালকুলেশন করতে পারেন, জাস্ট আমাকে গুণটা জানতে চাইছে, এইভাবে হয়েছে। আহ, স্থির চাপে, স্থির চাপ মানে হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি? V1/V1 = V2/T2। গ্যাসের তাপমাত্রা 27°C তাপমাত্রা আয়তনে এত হলে গ্যাসকে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করা হলো, গ্যাসটির আয়তন কত হবে? তাহলে মানে ভি টু বের করতে বলছি। ভি 1 কত দেওয়া আছে? 200। T1 কত? 27°। 27°C মানে হচ্ছে 300 কেলভিন। কষ্ট। ভি 2 আমরা বের করি। আর T2 কত? 327। 327 প্লাস 273 তখন হচ্ছে 600 কেলভিন। 600 কাটাকাটি করলে হচ্ছে 2, গুণ করলে 2 × 4, তাহলে ভি 2 সমান 400 মিটার কিউব। সিম্পল। একটি বাইকে রুদ্ধতাপে প্রসারিত করে আয়তন 3 গুণ করা হয়েছে। রুদ্ধতাপে বলছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ফর্মুলা গুলো কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ফর্মুলা গুলো হচ্ছে এটা, যে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা। তারপর হচ্ছে T1 V1 টু দি পাওয়ার গামা -1 ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা -1। আরটা আছে টি T1 টু দি পাওয়ার গামা সামথিং আছে, আর একটা হচ্ছে P2 টু দি পাওয়ার গামা সামথিং আছে। এটা একটা ফর্মুলা আছে তিনটা, একটু বই থেকে দেখে নাও। এটা ফর্মুলা আছে। এখানে আমাকে জিজ্ঞেস করছে রুদ্ধচাপের প্রক্রিয়ায় আয়তন 3 গুণ করা হয়েছে। আয়তন কত গুণ করা হয়েছে? 3 গুণ। তার মানে ভি 2 সমান কত? 3V1। ওকে, গামা এর মান 1.4 দেওয়া আছে। 1.4 দেওয়া, গামা সমান কত? 1.4। চূড়ান্ত চাপ কত? প্রাথমিক চাপের তুলনায় চূড়ান্ত চাপের অনুপাত কত? তার মানে আমাকে জানতে চাইছে P2/P1। এটা কত জানতে চাইছে? P2/P1 এটা কত জানতে চাইছে। তো আমরা এখানে এখানে দিয়েছে 3V1, আয়তন 3 গুণ করা হয়েছে। তার মানে ভি 2 সমান 3V1 এটা দেওয়া, গামা সমান 1.4 দেওয়া, P2/P1 এটা জানতে চাইছে। তো আমরা কি জানি? P1V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2V2 টু দি পাওয়ার গামা। আমরা এখান থেকে লিখতে পারি P2/P1 জানতে চাইছে, তাই না? এই যে P2টাকে নিচে
নিচে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে কত হবে? V1/V2 হোল টু দি পাওয়ার গামা লেখা যায়, কারণ এই V1টা এদিকে গুণ আছে, এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে। উপরে থাকবে V1 টু দি পাওয়ার গামা, নিচে থাকবে V2 টু দি পাওয়ার গামা, তার মানে আমরা V1/V2 টু দি পাওয়ার গামা লিখতে পারি। আর এই পাশে P2 আছে, তাহলে P2 উপরে থাকবে, নিচে P1 আছে, নিচে P1 নিচে থাকবে। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে কি লেখা যায়? V1/V2। তাহলে আমি যদি এই V1টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? V2/V1 = 3। সুতরাং V1/V2 সমান কত? 1/3। এখানে 1/3 বসাতে পারি। গামার মান কত? 1.4। আলটিমেটলি এটা সমান কি বসা যায়? P2/P1 = 1/1 টু দি পাওয়ার 1.4, মানে তো ওয়ান এর উপর যদি 1 কোটি দাও তাও তো ওয়ানই হয়, যতই পাওয়ার দাও ওয়ানই হয়। তাহলে 1/3 টু দি পাওয়ার 1.4, এটা হচ্ছে আমার চাপের অনুপাত। 1/3 টু দি পাওয়ার 1.4, এই যে 1/3 টু দি পাওয়ার 1.4, এটা হচ্ছে আমার চাপের অনুপাত। ওকে, কোন একটা সিস্টেমের পরিবেশ থেকে 800 জন তাপ শোষণ করে অন্তঃস্থ শক্তি এত বৃদ্ধি পায়, কৃত কাজের পরিমাণ কত? এই জিনিসটা একটু আলোচনা করি এখানে। আমরা জানি হচ্ছে DQ, প্রথম সূত্র ইকুয়ালস টু DU প্লাস DW। ডিকিউ কি? ডিকিউ হচ্ছে তোমার তাপের পরিবর্তন। যদি মানে আমরা যেটা নিয়ে কাজ করতেছি, ধরো এটা তো বাইরে তো সারাদিন পরিবেশ থাকে, আমরা যে জিনিসটার মধ্যে তাপ শক্তির চেঞ্জ নিয়ে কাজ করতেছি, জিনিসটাকে আমরা সিস্টেম বলে থাকি। সিস্টেম, ধরো একটা পাত্র নিয়ে তুমি কাজ করতেছো, ওই পাত্রটাকে তুমি বলে থাকবো সিস্টেম। তো এর পাত্রের বাইরে জিনিসগুলো বলা হয় পরিবেশ। যদি ডিকিউ, যদি সিস্টেম তাপ গ্রহণ করে, তবে ডিকিউ হবে পজিটিভ। সিস্টেম তাপ যদি বর্জন করে, সিস্টেম তাপ যদি বর্জন করে, ডিকিউ হবে নেগেটিভ। সিস্টেম যদি তাপ গ্রহণ করে, ডিকিউ হবে পজিটিভ। আর সিস্টেম যদি তাপ বর্জন করে, ডিকিউ হবে কেবল নেগেটিভ। আচ্ছা, সিম্পল। তারপর এখানে ডিইউ, ডিইউ কি বলছিলাম? যখন তাপমাত্রা পরিবর্তন হয়, তখনই হচ্ছে ডিইউ পরিবর্তন। ডিইউ মানে অভ্যন্তরীণ শক্তি আর কি। তখন অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয়। আদারওয়াইজ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তার মানে পরিবর্তন না হলে ডিইউ সমান 0 হয় আর কি। ডিডব্লিউ, ডিডব্লিউ হচ্ছে কৃত কাজ। যখন সিস্টেম কাজ করে, সিস্টেম নিজে কাজ করে, তখন হচ্ছে ডিডব্লিউ হচ্ছে পজিটিভ। আর সিস্টেম এর উপর কাজ করে, মানে সিস্টেম নিজে কাজ করে না, সিস্টেমের উপর অন্য কেউ কাজ করে, পরিবেশ। সিস্টেমের উপর পরিবেশে যদি কাজ করে, তাহলে হবে নেগেটিভ, ডিডব্লিউ হবে নেগেটিভ। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। সিস্টেম যদি তাপ গ্রহণ করে,
তাহলে হবে ডিকিউ পজিটিভ। সিস্টেম তাপ যদি বর্জন করে তাহলে ওটা ডিকিউ নেগেটিভ। সিস্টেম নিজে যদি কাজ করে, কাজটা যদি নিজে নিজে নিজেই করে, এটা হলো পজিটিভ। আর সিস্টেমের উপরে যদি কেউ কাজ করে, সিস্টেম যদি নিজে কাজ করে, এটা হবে positive। কেউ যদি সিস্টেমের উপরে কাজ করে, সেটা হবে নেগেটিভ। ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনটা দেখি। বলছে সিস্টেম পরিবেশ থেকে এত তাপ শোষণ করে, তার মানে তাপ গ্রহণ করতেছে, ডিকিউ। ডিকিউ তাপ দেখো শোষণ করতে, সিস্টেমে গ্রহণ করতেছে। সিস্টেম পরিবেশ থেকে কি করতেছে? শোষণ করা, মানে সিস্টেমে গ্রহণ করা। তার মানে ডিকিউ সমান হচ্ছে কত? +800। কেন +800 লিখছি? এই যে এখানে লেখা আছে যে সিস্টেম যদি তাপ গ্রহণ করে, সিস্টেম যদি তাপকে গ্রহণ করে, তখন হচ্ছে ডিকিউ পজিটিভ। যেহেতু শোষণ করতেছে পরিবেশ থেকে, তার মানে অবশ্যই সিস্টেম গ্রহণ করতেছে। ঠিক আছে, পজিটিভ। অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়, অন্তঃস্থ শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে পজিটিভ, যদি হ্রাস পায় তাহলে নেগেটিভ। অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেলে পজিটিভ, তাহলে ডিইউ অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি, এটা পজিটিভ, +500। পরিবেশের উপর কৃত কাজ কত? তার মানে ডিডব্লিউ কত? আমরা কি জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তার মানে এখান থেকে ডিডব্লিউ সমান কি লেখা যায়? ডিকিউ মাইনাস ডিইউ। ডিকিউ কত? 800, +800 মাইনাস ডিডব্লিউ কত? 500। তাহলে কত হয়? 300 জুল। সিম্পল। কত জুল? 300 জুল। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে যে ডিডব্লিউ আছে, আমরা এই ডিডব্লিউ সমান কি লিখতে পারি? পিডিভি লিখতে পারি, পি ডিভি। অর্থাৎ ডব্লিউ ইকুয়ালস টু পি ইন্টু ডেল্টা ভি। চাপ আর আয়তনের পরিবর্তনের গুণফলকে বলা হয় কৃতকাজ। চাপ আর আয়তনের পরিবর্তনের গুণফলকে কি বলে? কৃতকাজ বলে। এটাও লিখতে পারি। তারপর কোশ্চেনটা দেখি, এখানে বলছে একটি পিস্টনে যুক্ত সিলিন্ডারে কিছু গ্যাস আছে। গ্যাসের চাপ হচ্ছে 300 প্যাসকেল, স্থির রাখে। চাপ হচ্ছে 300 প্যাসকেল। তা 560 জুল শক্তি সরবরাহ করায় 1200 জুল কাজ সম্পাদিত হয়েছে। আয়তনের পরিবর্তন কত? হ্যাঁ, বলছে কৃত কাজ কত? 1200 জুল। কাজ হচ্ছে কত? 1200 জুল। ডিডব্লিউ কত? 1200 জুল। চাপ কত দিছে? চাপ দিছে 300 প্যাসকেল। বলছে আয়তনের পরিবর্তন কত? আমরা কি জানি ডিডব্লিউ ইকুয়ালস টু পিডিভি, অথবা ডাব্লিউ ইকুয়ালস টু পি ইন্টু ডেল্টা ভি। ডাব্লিউ কত দিছে? 1200 ইকুয়ালস টু 1200 ইকুয়ালস টু পি কত? 300 ইন্টু ডেল্টা ভি। তাহলে ডেল্টা ভি সমান কত? 1200/300। দ্যাট ইজ 4 মিটার কিউব। ওকে, 4 মিটার কিউব, সিম্পল। এটা জাস্ট স্ট্রক না, বিভ্রান্ত করার জন্য দেওয়া হয়েছে আর কি। এটা আপাতত লাগবে না, এখানে শক্তি সরবরাহ করা হয়েছে মানে কি, এটা হচ্ছে কি, ডিকিউ দেওয়া হয়েছে, ডিকিউ। ডিকিউ 560। বাট এটা আমার এখন প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আমাকে জাস্ট আয়তনের পরিবর্তনটা জানতে চাইছে, আমাকে আর কিছু জানতে চাই না। ঠিক আছে। স্থির চাপে, স্থির চাপ বলে কিছু সূত্র, চার্লসের সূত্র, এই যে চার্লসের সূত্রটা ইউজ করবো। ইউজ করে তাপমাত্রাটা জানতে চাইছে। কেলভিন আসছে, কেলভিন থেকে 273 বিয়োগ করে সেলসিয়াসে নিয়ে আসলো, সিম্পল। হ্যাঁ, এখন দেখো আরেকটা হচ্ছে কৃতকাজের একটা ফর্মুলা আছে, এখানে এখানে লিখে দিই। সমস্ত প্রক্রিয়ায়, আচ্ছা, আমরা তো 4টা প্রসেস জানি। 4টা প্রসেস জানি। একটা হচ্ছে আহ সমুষ্ণ, একটা হচ্ছে সমায়তন, একটা হচ্ছে সমচাপ, আর একটা হচ্ছে রুদ্ধতাপীয়। এই 4টা প্রসেস আমরা জানি নিশ্চয়ই। সমস্ত প্রক্রিয়া হচ্ছে টি স্থির, সমায়তন প্রক্রিয়ায় ভি স্থির, আর সমস্ত প্রক্রিয়াটাকে আমরা বেসিক্যালি
রবার্ট বয়েলের সূত্র দিয়ে লিখি, আর সমায়তন প্রক্রিয়াতে আয়তন সূত্র দিয়ে লিখি, আর সমচাপ প্রক্রিয়াতে পি স্থির, এটা আমরা চার্লসের সূত্র দিয়ে লিখি। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V2 টু দি পাওয়ার গামা, এই সূত্রগুলো দিয়ে লিখি আর কি, গামা সহ এক থাকে। ঠিক আছে। আচ্ছা, তো এখন সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ, এই জিনিসটা এই টার্মগুলো একটু মনে রাখা উচিত। ডিডব্লিউ ইকুয়ালস টু, এইটা রিটেনে আসতে পারে, NRT লন V2/V1। সমস্ত প্রক্রিয়া কৃত কাজের সূত্র কি? NRT লন V2/V1। সমস্ত প্রক্রিয়া কৃত কাজের সূত্র কি রে? NRT লন V2/V1। সমস্ত প্রক্রিয়া কৃত কাজ NRT লন V2/V1। সমায়তন প্রক্রিয়া, আয়তনের কোনো পরিবর্তন নাই, আমরা কি জানি? W ইকুয়ালস টু পি ইন্টু ডেল্টা ভি। যেহেতু আয়তন সম, তার মানে চূড়ান্ত আয়তন যেটা আদি আয়তন একই, তার মানে আয়তনের পরিবর্তন কত? V2 - V1 কত? সেম না? V - V, দ্যাট ইজ 0। যেহেতু আয়তনের পরিবর্তন নাই, সেখানে কোনো কাজও হয় না, তাহলে এখানে কৃত কাজ কত? ডব্লিউ সমান শূন্য। তাহলে সম আয়তন প্রক্রিয়ায় কোনো কি হয় না? কাজ হয় না। ঠিক আছে। সমায়তন প্রক্রিয়ায় কাজ হয় না। সমচাপ প্রক্রিয়ায় কাজ কি? সমচাপ প্রক্রিয়ায় কাজ হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু পি ইন্টু ডেল্টা ভি। এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ায় কাজ, ডব্লিউ ইকুয়ালস টু পি ইন্টু ডেল্টা ভি। ঠিক আছে, এখানে চাপ সেম থাকে, আর আয়তন পরিবর্তন দিয়ে গুণ করলেই হলো। আর রুদ্ধচাপের প্রক্রিয়ার কাজ কি? NR /1 - গামা ইন্টু T2 - T1। রুদ্ধচাপের প্রক্রিয়ার কাজের সূত্র কি? NR /1 - গামা। এন মানে হচ্ছে মূল সংখ্যা, আর মানে হচ্ছে কি, আর 8.314, আর 1 - গামা। গামা মানে হচ্ছে ওই গ্যাসের গামা আর কি, এক একটা গ্যাসের এক একটা গামা এক এক রকম। আর T2 - T1 এমনি অর্থাৎ চূড়ান্ত তাপমাত্রা আর এই তাপমাত্রা। সেটা হচ্ছে রুদ্ধতাপের প্রক্রিয়া। ওকে, এখন দেখো এখানে বলছে কি সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজ, তাহলে আমরা কি জানি? NRT লন V2/V1। NRT লন V2/V1। এক মোল গ্যাসকে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন দ্বিগুণ করা হয়েছে। আয়তন দ্বিগুণ করা হয়েছে, V2 সমান 2V1। তাই না? আয়তন দ্বিগুণ করা হয়েছে। এন কত? 1 মোল। 8.314 ইন্টু টি কত? 127 ডিগ্রি। 127 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 127 + 273, দ্যাট ইজ 400 কেলভিন। ইন্টু লন V2/V1। V2 কত? 2V1। উপরে থাকবে 2V1, নিচে থাকবে V1, তাহলে V1 কাটা, লন 2। ঠিক আছে, 8.314 ইন্টু 400, তাহলে কত? 8.314 ইন্টু 400 লন 2। ঠিক আছে, আমি যদি এই গুণটা করি, এই গুণটা যদি করো তাহলে হচ্ছে 550 মতো আসবে আর কি, বেসিক্যালি 550 জুল। দেখো এগুলো ক্যালোরি হয় না, ক্যালোরিতে একক হয় না। দেখো এগুলো অনেক দূরে দূরে আছে, এগুলো অনেক দূরে, শুধু এর মধ্যে হালকা পাতলা গুণ করতে পারলেই হলো। ঠিক আছে, হালকা পাতলা গুণ করতে পারলেই হলো, বোঝা যায় 500-র আশেপাশে হয় আর। Okay, এটা অনেক দূরে, তো একবার ক্যালকুলেশন করলে হলো। আর কাজের একক তো জুলই হয়। ঠিক আছে। তো এই বড় বড় এই অঙ্কগুলো হচ্ছে রিটেনের জন্য। এখানে রিটেনের জন্য আলাদা কোনো প্রিপারেশন নেওয়া হয় না। এখানে যদি এমসিকিউ যদি ভালো করে পাও, এমসিকিউর ভিতর থেকেই রিটেন আসবে। সো রিটেনের জন্য আলাদা কোনো টেনশন করার দরকার নেই। এগুলো হচ্ছে রিটেনে বড় বড় কোশ্চেন, এগুলো অনেক বড় বড় কোশ্চেন আসলে। রিটেনে এক লাইনে রিটেনে আসবে, ফিজিক্স এর ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে এরকম ছোট ছোট রিটেনে আসবে। এত বেশি আসবে না, কমপ্লিকেটেড আসবে না। একটি একটি সিস্টেমে গ্যাসের চাপ হচ্ছে এত প্যাসকেল, স্থির এত কিলোজুল তাপ শক্তি সরবরাহ করা হয়েছে। তার মানে এটা একটা সিস্টেম
বাইরে থেকে কত দেওয়া হয়েছে? 600 কিলো জুল তাপ শক্তি দেওয়া হয়েছে। তার মানে সিস্টেম কি করছে? গ্রহণ করছে না তাপগুলা? সিস্টেমে দেওয়া হওয়া মানে কি? সিস্টেম গ্রহণ করা। সিস্টেম থেকে নিয়ে ফেলা মানে কি? সিস্টেম ত্যাগ করা। তো সিস্টেম যদি গ্রহণ করে তাহলে আমরা কি বলতে পারি? DQ = 600 কিলোজুল প্লাস 600, যেহেতু গ্রহণ করছে সেজন্য পজিটিভ। সিস্টেমে সরবরাহ করা মানে কি? সিস্টেমে গ্রহণ করা। সিস্টেমে গ্রহণ করা, দ্যাট ইজ +600। এবং চাপ কত দিছে? 10⁵ প্রক্রিয়া সিস্টেমটির আয়তন এত মিটার কিউব খুব ধীরে ধীরে প্রসারিত হয়ে 2 মিটার কিউব হলো। 1.5 থেকে 2 হলো, তাহলে এটা হচ্ছে V2, এটা হচ্ছে V1। এখন আমরা কাজ বের করব। ডিডব্লিউ আমরা কি জানি? PdV, P × ΔV। পি কত? 10⁵। ডেল্টা ভি কত? V2 - V1। V2 হচ্ছে 2, -V1 হচ্ছে 1.5। 10⁵ ইন্টু 0.5, দ্যাট ইজ 5 ইন্টু 10⁴। 5 ইন্টু 10⁴, সিম্পল। 5 ইন্টু 10⁴। ডাব্লিউ পেলাম কত? 5 ইন্টু 10⁴। আর ডিকিউ পেলাম হচ্ছে 6000 কিলোজুল। তাহলে ডিকিউ পেলাম কত? 6000 কিলোজুল। আর ডিডব্লিউ পেলাম হচ্ছে 5 ইন্টু 10⁴ জুল। এখন আমরা হচ্ছে ডিইউ বের করতে হবে। ডিইউ সমান ডিকিউ মাইনাস ডিডব্লিউ। ডিকিউ কত? 6000 কিলোজুল, আমি জুলে নিয়ে গেলাম। 6000 ইন্টু 10⁻³ জুল মাইনাস 5 ইন্টু 10⁴। বেসিক্যালি এখান থেকে বিয়োগটা করলে হয়, আমি যদি সমতা করি 10⁴ আছে, এটা যদি 10⁴ বানানোর চেষ্টা করি, এখান থেকে একটা শূন্য কাটা যাবে, 10⁴ হয়ে যাবে। 600 থেকে যদি 5 বিয়োগ যায় 595 ইন্টু 10⁴ জুল, দ্যাটস ইট। 550 এটা হচ্ছে। এখানে তারপর এখান থেকে ডিইউ বের করতে হবে, দুইটা দুইটা বিয়োগ করে মোটামুটি 550 কিলোজুল হয়। 550 আর কি। 600 থেকে যদি 5 বিয়োগ করে তাহলে 500। 600 থেকে 50 যদি বিয়োগ করে তাহলে কত? 550। 550 ইন্টু 10⁻³ জুল, দ্যাট ইজ হচ্ছে 550 কিলোজুল। এটা বোঝা যায় ক্যালকুলেশন করলে আর কি। এটা একটু টাফ। আচ্ছা, ট্রাই করি যে হঠাৎ, এই হঠাৎ যদি কথাটা যদি উল্লেখ থাকে, হঠাৎ হঠাৎ কথাটা উল্লেখ থাকলে রুদ্ধতাপে পড়ে। হঠাৎ কথাটা উল্লেখ থাকলে কি? রুদ্ধতাপে পড়বে, ঠিক আছে? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে যদি হচ্ছে প্রসারিত করে দ্বিগুণ আয়তন লাভ করে, আয়তন কি দ্বিগুণ লাভ করে, তাহলে V2 হচ্ছে 2V1। তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত? আমরা কি জানি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ফর্মুলা কি? T1 V1 টু দি পাওয়ার গামা-1 ইকুয়ালস টু T2 V2 টু দি পাওয়ার গামা-1। T1 V1 টু দি পাওয়ার গামা-1 ইকুয়ালস টু হচ্ছে T2 টু দি পাওয়ার গামা-1। সো এখান থেকে আমাকে চূড়ান্ত তাপমাত্রা T2 বের করতে বলছে। T2 সমান কি লেখা যায়? T2 সমান V1/V2 টু দি পাওয়ার গামা-1 কিন্তু হচ্ছে T1। এখানে এই যে এটা এই পাশে গুণ হিসেবে ছিল, ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। দুটোটার পাওয়ার হচ্ছে গামা-1, গামা-1, তার মানে আমরা কি লিখতে পারি? V1/V2 টু দি গামা-1। ওকে। তারপর এই V1/V2 টু দি পাওয়ার গামা-1 কত? V2 জায়গায় লেখা আছে 2V1 লেখা আছে, তাহলে আমরা লিখতে পারি V1/2V1। গামার জায়গায় তো 1.4 - 1, যে গামার ভ্যালু 1.4 দেওয়া, ইন্টু T1। T1 কত? 27 ডিগ্রি, তার মানে হচ্ছে 300 কেলভিন।
কাটাকাটি করলে থাকে হাফ। হাফ টু দি পাওয়ার হচ্ছে 0.4 ইন্টু হচ্ছে 300। হাফ টু দি পাওয়ার 0.4 ইন্টু 300 মোটামুটি কত আসে? হাফ টু দি পাওয়ার 0.4, আমরা এটাকে কত ক্যালকুলেশন 227 আসতেছে। ক্যালকুলেশন করা আসছে 227 কেমনে আসছে মোটামুটি ধরা যায়। তো এমনি ক্যালকুলেটর ছাড়া করে পসিবল না, তাও একটা আন্দাজে আর কি। √2। আচ্ছা, 227 আসছে, 227 কেলভিন। 227 কেলভিন আসছে, 227 কেলভিন থেকে যদি 273 বাদ দেওয়া হয় মোটামুটি 45 থাকে। 45-এর আশেপাশে থাকে, এটি হচ্ছে answer। আচ্ছা হোয়াট এভার, এটা তো ম্যান্ডেটরি না, এটা তো তারা বেসিক্যালি প্রসেসটা বুঝতে পারলে হবে, এত কঠিন দিবে না। ক্যালকুলেশন কঠিন দিবে না, প্রসেস বুঝতে পারলে হয়েছে। ঠিক আছে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত প্যাসকেল চাপে কোনো একটি গ্যাসকে সমস্ত প্রক্রিয়ায় 3 গুণ আয়তন প্রসারিত হলে চূড়ান্ত চাপ। সমস্ত প্রক্রিয়া মানে টি স্থির। টি স্থির তার মানে কি? পি1 পি2 পি2। ঠিক আছে। আমাকে চূড়ান্ত চাপ কত যায় মানে পি2 বের করতে হচ্ছে। আয়তন কয় গুণ করছে? 3 গুণ প্রসারিত করছে। ভি2 সমান 3v1 লেখা যায়। পি1 ইন্টু ভি2 সমান কত? 3v1 হচ্ছে পি2 ইন্টু ভি2। সরি, ভি1 তো লেখা যায়, ভি2 জায়গায় 3v1 লেখা যায়। ভি1 কাটা, 3p2 হচ্ছে পি1। তার মানে আমি যদি পি2 কে পাশে রেখে থ্রিটাকে পাশে পার করে দিই তাহলে কত হবে? পি2 সমান পি1/3। পি1 কত দিয়েছিল? 6 × 10⁵, 6 × 10⁵/3। এগুলি কত হয়? 2 × 10⁵ তাহলে চূড়ান্ত চাপ কত হবে? 2 × 10⁵ প্যাসকেল। এটাও দশমিকের অঙ্ক, এটাও করলাম না। ওই আগেরটার মতো সেম টি2 বের করতে বলছিল। হঠাৎ বলছে, হঠাৎ মানে রুদ্ধচাপীয়, সেম প্রসেস। জাস্ট মান বসাইছে এখানে। আগেরটা 2 গুণ ছিল, এখানে 8 গুণ করছে। That's it. বাট ক্যালকুলেটর দিয়ে করার দরকার কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলছে, এটাও সেম। চূড়ান্ত চাপ কত নির্ণয় করো, আয়তন 5 গুণ করা হতে, চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক। চাপ আর আয়তনের মধ্যে P1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 টু দি পাওয়ার গামা। সেগুলো কোথায় এসে সাস্টেজ আস্তে আস্তে সেগুলো জেনারেল ইউনিভার্সিটিতে আসে, ক্যালকুলেটর রিলেটেড ওই নোটস গুলোতে আসে। ওই যে গামার মানটা বসাতে হয় না, গামার মানটা পাওয়ার হিসেবে বসাইলে তো ক্যালকুলেটর ছাড়া করে। সো একটি গ্যাসের ভর এবং আয়তন স্থির রেখে কেলভিন তাপমাত্রা দ্বিগুণ করা হলে চাপ কি থাকবে? আমরা কি জানি? ভর আয়তন স্থির, ভি স্থির। ভি স্থির হলে আমরা কি জানি? পি ইজ প্রপোর্শনাল টু টি। এটা জানি। আয়তন পি ইজ প্রপোর্শনাল টু টি। তার মানে যদি তাপমাত্রা দ্বিগুণ করা হয়, 2, তাহলে আয়তন কত হবে? চাপও কত গুণ হবে? দ্বিগুণ হবে, সিম্পল। তাপমাত্রা দ্বিগুণ করলে চাপ দ্বিগুণ হবে। এই যে পি ইজ প্রপোর্শনাল টু টি, এখানে টি এর জায়গায় 2 বসালাম যেহেতু দ্বিগুণ করছে। তার মানে পিও হবে কত? 2। পি এর চৌঠা কত হবে? 2 হবে। চাপও দ্বিগুণ হবে। ওকে। সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজ, সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজ কি জানি? এনআরটি লন V2/, বিয়াল্লিশ সূত্রটা শিখছিলাম। এন কত? 1 মোল, যদি কিছু দেওয়া না থাকে 1 মোল, দেওয়া আছে 4 মোল তাহলে 4।
আর হচ্ছে 8.314, টি কত? 400 কেলভিন। 400 লন V2 বাই V1, V2 সমান কত? 2V1। উপরে হচ্ছে 2V1, নিচে হচ্ছে V1, দ্যাটস লন 2। তাহলে আলটিমেটলি কত? 4 × 8.314 × 400 লন 2 হলো হচ্ছে 0.693। তাহলে আলটিমেটলি 0.8.314 × 400 লন 2 যে ভ্যালু হচ্ছে 0.693। এটা যদি গুণ করি আলটিমেটলি আমার আসবে হচ্ছে 92/22, অনেক বড় একটা গুণ। এটা করা যায় আসলে, একটু একটু করে করতে হয় আর কি। 4 × 4 = 1600, 1600 আবার এটা গুণ করতে হয়, এটার সাথে হালকা এটা গুণ করতে হয়। এগুলো অনেক দূরে দূরে আছে। এটা 9000, কোথায় 4000, অনেক দূরে দূরে আছে। মোটামুটি বুঝাবে 9000 আসলেই, প্রথম সংখ্যাটা 9 আসলেই তো এটা দাগায় দেওয়া যায়, বাকি করলে তো করতে হয় না। ঠিক আছে? 1600 করলে তো 1600 সাথে আবার এটা 0.693 গুণ করলাম, গুণ করার পর সেটাকে 8 দিয়ে গুণ করলাম। 8 দিয়ে গুণ করার পর যদি দেখতে পাবো যে মোটামুটি 9 বা 8 আসতেছে, তাহলে এটা দাগায় দেওয়া যায়। তবে তার গুণটা দেখাচ্ছে না। স্যার, একটা সিলিন্ডারের 300 কেলভিন তাপমাত্রায় 4 বায়ুমণ্ডলীয় চাপে 12 লিটার গ্যাস আছে। সমস্ত প্রক্রিয়ায়, সমস্ত মানে হচ্ছে টি স্থির, চাপ দ্বিগুণ করা হলে সিলিন্ডারের গ্যাসের আয়তন কত হবে? তাহলে টি স্থির, P1 V1, P2 V2, চাপ দ্বিগুণ করা হয়েছে, মানে P2 সমান 2P1। ঠিক আছে? মানে এখানে লিখতে পারি P1 V1, P2 মানে হচ্ছে 2P1 V2, কাটাকাটি করতে পারি। মানে V2 সমান কি লেখা যায়? এই 2টাকে যদি এই পাশে নিয়ে আসি, V1/2। V1 কত ছিল আগে? 12 লিটার। তাহলে এখন হবে 12/2, 6 লিটার। এটা রুদ্ধতাপীয় ফর্মুলা। হঠাৎ হঠাৎ কথাটা বলছি আমি, রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয় গুলো যেহেতু পাওয়ার আছে, যে জন্য এগুলো করতেছে না, ক্যালকুলেটর ছাড়া তেমন একটু বড় যায় না বললে চলে। টায়ার ফেটে যাওয়া প্রসেসটা হচ্ছে খুব স্পিড প্রসেস। টায়ার হঠাৎ করে ফেটে যাওয়া মানে হুট করে ফেটে যায়, হুট করে ফেটে যায় মানে হঠাৎ, মানে এই জিনিসটা হচ্ছে রুদ্ধতাপীয় রান্ডারে পড়ে। এইগুলো মোটামুটি এমসিকিউ তে দিতে পারে। টায়ার ফেটে যাওয়াটা কোন প্রসেস, রুদ্ধতাপীয় প্রসেস নাকি সমষ্ট প্রসেস, কি প্রসেস আছে এটা দিতে পারে। যেহেতু স্পিড ফেটেছে তাহলে এটা করতে কি রুদ্ধতাপীয় প্রসেস আর কি। হ্যাঁ, বারোশো দুই তাপ শোষণ ব্যবস্থা, বারোশো দুই তাপ শোষণ করে, শোষণ করে যাচ্ছে তাহলে পজিটিভ, ডি কিউ সমান কি? পজিটিভ 1200। এবং ব্যবস্থার উপর এত কাজ সম্পাদিত হয়। দেখো, এখানে একটা সমস্যা। ব্যবস্থার উপর তার মানে কি? কাজ সিস্টেমের উপর করছে, সিস্টেমে করে নাই, সিস্টেমের উপর। সিস্টেমের উপর কেউ একজন কাজ করছে, পরিবেশে কাজ করছে, তার মানে এটা নেগেটিভ হবে। যদি সিস্টেমে কাজ করে, আমরা কি বলছিলাম, যদি সিস্টেমে করে, সিস্টেমে নিজে কাজ করে, নিজে করে তাহলে হচ্ছে পজিটিভ। যদি সিস্টেমের উপর অন্য কেউ করে তাহলে হচ্ছে নেগেটিভ। এখানে কি বলছে? সিস্টেমের উপর কাজ করা হয়েছে, এই ব্যবস্থার উপর কাজ করা হয়েছে, এর উপর কাজ করা যদি হয় এরকম যেন কোনো কথা বলে, তাহলে হবে নেগেটিভ। মানে ডিডাব্লিউ এর হলো -400 জুল, ডিডাব্লিউ এর হলো কত? -400। দেখো, সেই কারণে আমি প্রত্যেকবার প্লাস মাইনাস গুলো আসলে দিই এখানে।
জাস্ট এই একটা কথার কারণে হচ্ছে মাইনাস চিহ্নটা পাল্টে গেল। তখন আমার সূত্র যদি বসাই, আমরা কি জানি? ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডিডব্লিউ। আমাকে বের করতে বলছে অততস্থ শক্তির পরিবর্তন, দ্যাট ইজ ডিইউ। ডিইউ সমান ডি ইউ ইকুয়ালস টু ডি কিউ মাইনাস ডিডব্লিউ। ডিকিউ কত? ডিকিউ কত? 1200। ডিডব্লিউ কত? -400। ডিডব্লিউ কত? -400। এই মাইনাস আছে প্লাস হলো হলো 1600। কত যোগ? 1600, ঠিক তো? যদি আমরা জাস্ট প্লাস থাকতো, এটা প্লাস থাকলো, তাহলে আলটিমেটলি হতে 800 যোগ। যদি এই কাজটা কে করতো? সিস্টেমে করতো। বাট এখানে সিস্টেম করে নাই, সিস্টেমের উপরে করা হয়েছে কাজটা। সে কারণে হচ্ছে চেঞ্জ হয়েছে, ঠিক আছে? ওকে। দেখো, 10 মূল গ্যাসের রুদ্ধতাপে সংকোচনের সময় এত জুল তাপ কাজ সম্পাদিত হয়। অন্তঃস্থ শক্তির পরিবর্তন এর মান কত? ঠিক আছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডি কিউ সমান হচ্ছে 0। রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে এটা কি? রুদ্ধতাপ বলেই দিছে। রুদ্ধ, তারপর রুদ্ধ হচ্ছে বন্ধ করে, মানে বন্ধ করে রাখা। কি বন্ধ করে রাখা? তাপ বন্ধ করে রাখা। রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডি কিউ সমান কত? 0। ডি কিউ সমান কত? 0। এত তাপ সম্পাদিত হয়। তাহলে সিম্পল, কাজকে সম্পাদন করে, সিস্টেমে সম্পাদন করে। ডি ডব্লিউ সমান হচ্ছে 350 জুল। আমরা কি বলতে পারি? ডিইউ কত? অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত জানতে চাইছে, এটা আমরা কি জানি? ডিইউ সমান হচ্ছে ডিকিউ মাইনাস ডিডব্লিউ। ডিকিউ কত? 0। ডিডব্লিউ কত? 350। তাহলে আলটিমেটলি কত? -350 জুল। অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? -350 জুল। দেখুন এখানে +350 জুলটা অপশন আছে, এটা হবে না। ডিকিউ তো 0, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিকিউ এর মান কত থাকে? 0 থাকে। ওকে। এই যে দেখো, সূত্রটা হচ্ছে এমসিকিউ তে চলে আসতে পারে, ঠিক আছে? এই যে এটা টি পি টু দি পাওয়ার 1 - গামা, টি পি টু দি পাওয়ার 1 - গামা বাই গামা। টিপি, টিপি 1 - গামা বাই গামা। যদি পিটি হইতো পিটি টু দি পাওয়ার গামা বাই 1 - একটু খেয়াল রাখবো। টিপি, টিপি, টিপি টু দি পাওয়ার গামা 1 - গামা বাই গামা। সূত্রটা এটা। স্পষ্টভাবে লিখি, তিনটা সূত্র আছে এখানে। P1 হচ্ছে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু V2 টু দি পাওয়ার গামা। এটা একটা। আরেকটা হচ্ছে P1 আয়তন আর তাপমাত্রার মধ্যে V1 টু দি পাওয়ার গামা -1, T2 V2 টু দি পাওয়ার গামা -1। 3 নম্বরটা হচ্ছে টিপি, টিপি, টিপি টু দি পাওয়ার P1 টু দি পাওয়ার 1 - গামা বাই গামা ইকুয়ালস টু P2 টু দি পাওয়ার 1 - গামা বাই গামা। তো এগুলোকে চাইলে এভাবেও লেখা যায়। এগুলোকে চাইলে এভাবে লেখা যায়। P1/1/গামা ইন্টু V1 ইকুয়ালস টু P2 টু 1/গামা ইন্টু V2। এভাবে লেখা যায়। এই সূত্রটাকে এভাবে লেখা যায় চাইলে T1 বাই, উল্টাই যাওয়া আর কি, 1/গামা-1 ইন্টু V1 টু P2/1/গামা-1 ইন্টু V2। এটাকে চাইলে এভাবে লেখা যায় T1, উল্টাই দিলে উপরে থাকবে গামা, নিচে থাকবে 1 - গামা ইন্টু P1 ইকুয়ালস টু P2, উপরে থাকবে গামা, নিচে থাকবে 1 - গামা। সিম্পল। P2 টু দি পাওয়ার, হ্যাঁ, ইন্টু V2। এই তিনটা শিখলে হয়ে যাবে। এই তিনটা শিখলে তারপর জাস্ট যদি অন্য বাই এনি চান্স একটু চেঞ্জ করে দিতে পারো অপশনে, তুমি যদি এই তিনটা পারো,
এই তিনটা পারলে এখান থেকে হচ্ছে এই তিনটা হচ্ছে বের করা যাবে। বেসিক হচ্ছে সূত্র এই তিনটা। এই তিনটা হচ্ছে মোটামুটি অপশনে দিতে পারে আর কি, বাই এনি চান্স। এখানে হচ্ছে একটু খেয়াল রাখতে হবে, দেখো সূত্রটাই দিছে বাট একটু ঘুরাই ঘুরাই দিছে, টি p টু দি পাওয়ার 1 - গামা বাই গামা। যদি পিটি দিত তাহলে কি হতো, গামা/1 - অথবা টিপি দিলে 1 - গামা বাই গামা, আর পিটি দিলে গামা/1 - একটু খেয়াল রাখতে হবে। এই সূত্র দিয়ে ম্যাথ আসলে দিবে না, কারণ এমসিকিউ, হ্যান্ড রিটেন এমসিকিউ সলভ করা পসিবল না। তো দেওয়া আছে, সূত্রগুলোই তো দিয়ে দেওয়া আছে। তারপর হচ্ছে আমরা একটা জিনিস জানি, দক্ষতা। দক্ষতা এটা দক্ষতা এটা ইকুয়ালস টু 1 - Q2/Q1, এটা হতে পারে 1 - T2/Q1, এটা হতে পারে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে Q2/Q1 যে কথা, T2/Q1 কি কথা, এই জিনিসগুলো একটু জেনে রাখো। দক্ষতা সমান Q2/Q1। আর এটা হচ্ছে গ্রাহকের, আর এটা হচ্ছে উৎসের। উৎস মানে যেখান থেকে তাপ উৎপন্ন হয়, আর গ্রাহক মানে যেখানে তাপ হচ্ছে গৃহীত হয়। আচ্ছা, আসলে কি বলছে, কোন একটা ইঞ্জিনে তাপ নির্গত না হয়, ইঞ্জিনের দক্ষতা কত হবে, তাপ নির্গত না হয়, গৃহীত হয় বাট নির্গত হয় না। নির্গত হওয়া মানে কি, যেটা Q2, যেটা গ্রাহকের তাপ কত দিছে, 0, নির্গত হয় না। তার মানে এটা কত, 1 - Q2/Q1, 0/Q1, it is into 100, 1 - 0 to 100, that is কত, 100%। কোনো তাপ যদি নির্গত না হয়, তার মানে তার ক্ষমতা কত, 100%, কর্মদক্ষতা। আচ্ছা, তো আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু, পি তে কাজ ইকুয়ালস টু Q1 - Q2। ডাব্লিউ সমান কি, Q1 - Q2, এরকম একটা সূত্র আছে। ডাব্লিউ ইকুয়ালস টু Q1 - Q2। Q1 মানে হচ্ছে উৎসের তাপমাত্রা অথবা গৃহীত তাপমাত্রা, আর Q2 মানে হচ্ছে গ্রাহকের তাপমাত্রা অথবা বর্জিত তাপমাত্রা। Q1 হচ্ছে তাপমাত্রা বা গৃহীত তাপমাত্রা, Q2 হলো গ্রাহকের তাপমাত্রা অথবা বর্জিত তাপ। আচ্ছা, প্রশ্ন বলছে কার্নো ইঞ্জিন এত ডিগ্রি সেলসিয়াস এবং এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করে। তার মানে এটা হচ্ছে, যেটা বেশি সেটা উচ্চের তাপমাত্রা T1, আর যেটা কম সেটা গ্রাহকের তাপমাত্রা T2। কৃত কাজের পরিমাণ ডাব্লিউ, কৃত কাজের পরিমাণ দ্যাট ইজ ডাব্লিউ এত। গ্রাহকের প্রত্যাখ্যানকৃত তাপের পরিমাণ কত, গ্রাহকের তাপমাত্রা হচ্ছে Q2 কত, এটা জানতে চাইছে। Q2 এটা আমার জানতে চাওয়া হয়েছে। Q2 এটা জানতে চাইছে। Okay, আমরা এখন একটা জিনিস করতে পারি, যে এখানে T1 কত দিছে, 227। 227 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273 যোগ করলে হচ্ছে কত, 500। আর এটার সাথে 273 যোগ করলে 400। তাহলে আমরা কি লিখতে পারি, এই যে T2/T1 সমান Q2/Q1 লেখা যায়। ওকে, তাহলে কত, T2 কত, 400, আর T1 কত, 500, Q2/Q1।
Q1। তাহলে কাটাকাটি করলে 4/5, তাহলে এখান থেকে কি পেলাম? Q2/Q1 ইকুয়ালস টু পেলাম হচ্ছে 4/5। আমাকে বের করতে বলছে কত? Q2 এর মান কত? Q2 এর মান কত? ঠিক আছে? এখান থেকে আমরা কি লিখতে পারি? আর গুণন করলে 4Q1 ইকুয়ালস টু 5Q2, দ্যাট ইজ Q1 সমান Q1 সমান 5/4 Q2 লিখতে পারি। এটা লেখার কারণ কি? এটা লেখার কারণ হচ্ছে আমাকে Q2 বের করতে বলছে। আবার এখানে দেওয়া আছে দেখো যে তৃতীয় কাজ 500, W হচ্ছে 500, যে ফর্মুলাতে বসাই W দিচ্ছে 500 ইকুয়ালস টু Q1 জায়গায় এটা বসাতে পারি না? 5/4 বসালাম মাইনাস Q2। এখান থেকে যদি লিখি 5/4 থেকে যদি Q2 চলে যায় তাহলে 1/4 Q2 ইকুয়ালস টু 500। তাহলে Q2 সমান 500 ইন্টু 4, 2000 জুল। Q2 সমান কত হলো? 2000 জুল। এটা আমার অ্যান্সার হচ্ছে এই যেটা 2000 জুল। এর কত তাপ? প্রসেস গুলো একটু দেখো। প্রথমে কি করলাম, এটা T2/T1 ইকুয়ালস টু P2/Q1 এটা বের করলাম। সেখান থেকে Q2/Q1 এর মান বের করলাম 4/5। তখন Q1 সমান কত? 5/4 Q2। আরেকটা সূত্র এখানে জানি, যেহেতু কাজ দেওয়া আছে তাহলে কাজের সূত্র কাজ করতে হবে। W ইকুয়ালস টু Q1 মাইনাস Q2। এবার কি Q2 বের করতে হবে, সেজন্য Q1 কে রিপ্লেস করে Q2 দিয়ে রিপ্লেস করে দিলাম। Q1 ইকুয়ালস টু 5/4 Q2, এটা বসালাম। বসানোর পরে এটা আসলো। এটা থেকে যদি এটা বিয়োগ করে তাহলে হচ্ছে 1/4 Q2। এখান থেকে যদি Q2 বের করতে চাই আর গুণন করা হচ্ছে 2000। ঠিক আছে? আচ্ছা, একটি ইঞ্জিনের তাপাধারের তাপ ছেড়ে দেয় এবং এত কাজ সম্পন্ন করে, এটা হচ্ছে ডাব্লিউ। এটা হচ্ছে কি? ডাব্লিউ। এটা হচ্ছে তাপ আধারে এত চাপ ছেড়ে দেয়। তাপ ছেড়ে দেওয়া মানে কি? তাপ বর্জন করা। তাপ ছেড়ে দেওয়া মানে কি? তাপ বর্জন করা। তাহলে এটা বর্জিত তাপ Q2। আমরা কি জানি? ডাব্লিউ ইকুয়ালস টু Q1 মাইনাস Q2। ঠিক আছে? তাহলে Q1 কত? ডাব্লিউ প্লাস Q2। সিম্পল। ডাব্লিউ কত? 15, আর Q2 হচ্ছে 45, এটা হচ্ছে 60 কিলো। Q1 হচ্ছে 60 কিলো। আমার কাছে ইঞ্জিনের কর্মদক্ষতা কত আমরা এটা জানি। এটা ইকুয়ালস টু 1 মাইনাস Q2/Q1। ঠিক আছে? Q2 কত? 1 মাইনাস Q2 হচ্ছে 45 আর Q1 হচ্ছে 60। 15 দিয়ে কাটলে 3 15 45, আর 4 15 60। 1/4 ইন্টু 100, মানে 1 মাইনাস 3/4, আর 1 মাইনাস 3/4, 1 মাইনাস 3/4 মানে 1/4 ইন্টু 100। এটা কেটে গেলে কত? 25%। 25%। ইঞ্জিনের এত এবং এতের মধ্যে কাজ করলে দক্ষতা কত? এত মান হচ্ছে 307 ডিগ্রি সেলসিয়াস, 273 যোগ করলে 600 কেলভিন। আর এটা হচ্ছে 300 কেলভিন। 1 মাইনাস T2/T1। এটা হচ্ছে 300, T1 হচ্ছে 600। এটা হচ্ছে হাফ ইন্টু 100, দ্যাট ইজ হচ্ছে 50%। 50%। 1 মাইনাস হাফ মানে হাফ, হাফ ইন্টু 100 হচ্ছে 50%। ঠিক আছে?
এত কেলভিন এবং এত কেলভিন তাপাধারে, তার এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2। কমটা T2 সবসময়। ইঞ্জিনের উৎস থেকে এত তাপ গ্রহণ করে, উৎস থেকে গৃহীত তাপ, দ্যাট ইজ Q1। তাপ বর্জিত তাপের পরিমাণ কত, Q2 কত আমরা কি জানি? T2/T1 Q2/Q1। T2 কত? 250। T1 হচ্ছে 500। Q2 কত বের করবো? Q1 হচ্ছে 1 কিলো ক্যালোরি আর কি। তার মানে আমরা যদি দেখি Q2 হচ্ছে 0.5 কিলো ক্যালোরি। 0.5 কিলো ক্যালোরি যে কথা, কিলোকে যদি 1000 দিয়ে গুণ করে তাহলে হচ্ছে 500। 500 ক্যালোরি একই কথা, 0.5 কিলো ক্যালোরি যে কথা, 500 ক্যালোরি একই কথা। That's it। কিলো ক্যালোরি আর ক্যালোরি তো 5 কিলোকে তো 1000 দিয়ে গুণ করলে তো জেনারেলে চলে আসবে না। ইঞ্জিনের দক্ষতা 50%, এটা। উচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি, তার মানে হচ্ছে 300 কেলভিন। T1। গ্রাহকের তাপমাত্রা কত? T2 কত তোমাকে জানি? Eta = 1 - T2/T1। 50%, 50% মানে 0.5 = 1 - T2/T1। T2 হচ্ছে বের করবো, T1 কত? 300। আমরা যদি এটা করি, T2/T1 = 1 - 0.5। এই যে এটাকে এর পাশে নিয়ে আসলাম, এটাকে এর পাশে নিয়ে গেলাম, 1 - 0.5, তাহলে T2/T1 = 0.5। সুতরাং T1 সমান কত? 0.5 ইন্টু T2, সরি T2 সমান 0.5 T1। T1 কত পাইলাম? 300। 300, 300 ইন্টু 0.5 মানে 150। যেটা, আচ্ছা। এখন এন্ট্রপি, এন্ট্রপি একটা এস। এন্ট্রপি S = DQ/T। এন্ট্রপি মানে কি? DQ/কি? তাপ। DQ মানে হচ্ছে তাপের পরিবর্তন ডিভাইডেড বাই তাপমাত্রা, এন্ট্রপির সূত্র DQ/T, অর্থাৎ Q/T আর কি। এন্ট্রপি হচ্ছে Q/T। তো Q = কি? Q অনেক সূত্র হইতে পারে, আমরা পড়েছিলাম। এরকম একটা লেখচিত্র আছে। প্রথম হচ্ছে বরফ থাকে, বরফ থেকে আস্তে আস্তে হচ্ছে এবং উঠতে থাকে, তারপর হচ্ছে বরফ প্লাস পানি একটা অবস্থা থাকে, তারপর হচ্ছে পানির তাপমাত্রা বাড়তে থাকে, তারপর হচ্ছে আবার হচ্ছে পানির থেকে বাষ্প এরকম একটা থাকে। হ্যাঁ, এই জায়গায় সূত্র। এটা হচ্ছে, তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে ছিল বরফ, বরফের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে বাড়তে অবস্থা আসছে। এখানে তাপমাত্রা কোনো বাড়ে না, হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তারপরে এবার তাপমাত্রা বাড়ে না, এখানে বরফ ছিল, বরফগুলো আস্তে আস্তে পানিতে পরিণত হয়। এখানে আস্তে আস্তে ফুল পানি হয়, পানিগুলো আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে বাড়তে এখানে হয়। আবার এখানে হচ্ছে কত, 100 ডিগ্রি, পানি যখন 100 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হয় তখন আবার ওর তাপমাত্রা বাড়ে না। তখন পানি থেকে এখানে ছিল পানি, এই অবস্থায় এসে বাষ্প পরিণত হয়, আবার বাষ্পের তাপমাত্রা বাড়ে। যেই পজিশনে তাপমাত্রা বাড়ে ওই পজিশনে হচ্ছে Q = mS∆θ। যেখানে তাপ, এই পজিশনে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেখানে তাপ বাড়ে না, এখানে Q = mLF। আর এই জায়গায় Q = mLV। এখানে Q = mLF, Q = mLV, এখানে Q = mS∆θ। এই জায়গাতে তাপমাত্রা বাড়তেছে, এখানে 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে 100 ডিগ্রি সেলসিয়াস, এই বাড়তেছে না? যেহেতু বাড়তেছে সেখানে হচ্ছে mS∆θ। আর এই জায়গায় আছে mS∆θ সূত্র। এখানে mS∆θ সূত্র। এই জায়গায় যেহেতু তাপমাত্রার কোনো চেঞ্জ হচ্ছে না, তাপমাত্রা চেঞ্জ না হওয়ার কারণে এই জায়গায় সূত্রটা কি? Q = mLF। এই যে Q = mLV। এলএফ এর সূত্র কি? এলএফ, এর মান কত?
3.36 ইন্টু 10⁵ এলভি এর মান কত? 0.268 ইন্টু 10⁵ আচ্ছা, আমার এটা লাগবে এটা। এখানে বলছে কি পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তর হবে, তার মানে এই জায়গাটা না, এই জায়গাটা 100 ডিগ্রি সেলসিয়াসের পানি ছিল এখানে, আর এখানে কি 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প। এখানে কি তাপমাত্রা চেঞ্জ হয়েছে? হয়নি। চেঞ্জ না হলে এই সূত্র না কিউ সমান এম এল ভি এলভি। তাহলে এখানে আমার লিখতে হবে ডিএস, এন্ট্রপি এস ইকুয়ালস টু কি জানি, ডি কিউ বাই থিটা। ডি কিউ, কিউ মানে কি এম এস, এম এল ভি, এম এল ভি ডিভাইডেড বাই, এম এল ভি কত, এম কত কেজি, 373 কেজি, 373 কেজি। এলভি কত? এলভির মান হচ্ছে 2.268, 2.268 ইন্টু 10⁶। ওকে, এখানে 2.268 আর টি টি কত দিচ্ছে? 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373 কেলভিন। তাহলে 373, 373 কাটা যাবে, থাকবে কি 2.268 10⁶ জুল পার কেলভিন। এই যে 2.268 10⁶ জুল পার কেলভিন, এটা হচ্ছে এন্ট্রপি পরিবর্তন। ওকে, এইখানে আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, 273 কেজি বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হচ্ছে, তার মধ্যে এই জায়গাটা বোঝায়, এই জায়গাটা, এই জায়গাটা, ঠিক আছে। এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপি কি ডিএস থ্রি ডি কিউ, যেটার কোনো তাপমাত্রা পরিবর্তন হয় এম এল এফ হবে। এল এফ এর মান কত? 3.36 ইন্টু 10⁵। আর টি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আছে 273 কেলভিন। একইভাবে 273, 273 কাটা কত থাকে? 3.36 ইন্টু 10⁵ জুল পার কেলভিন। ওকে, আচ্ছা, 33% কর্মদক্ষতা সম্পন্ন করে একটি ইঞ্জিনের এত জুল শক্তি সরবরাহ করা হলে কতটুকু কাজে রূপান্তর হবে? কতটুকু কাজে রূপান্তর হবে? 33.33%। তাহলে আমরা কি জানি? আহ দক্ষতা মানে কি? দক্ষতা মানে হচ্ছে 1 - Q2/Q1। লসাগু লিখতে পারি Q1/Q1 - Q2। ঠিক আছে, এই Q1 - Q2 সমান কি লেখা যায়? ডাব্লিউ না, ডাব্লিউ সমান কি জানি, Q1 - Q2 লেখা যায়। এখানে কি লিখতে পারি? W/Q1। তাহলে কর্মদক্ষতা ইকুয়ালস টু কি W/Q1। সুতরাং ডব্লিউ সমান ইটা ইন্টু Q1 বলা যায়, ইন্টু Q1। এখানে দক্ষতা তো এটা, এটা ইকুয়ালস টু এটার জায়গায় ডাব্লিউ লিখতে পারি, আর এটা হচ্ছে Q1, W/Q1। এটা ইকুয়ালস টু W/Q1, এখান থেকে লিখতে পারি W ইকুয়ালস টু এটা Q1। ওকে, তো এখন আমাকে কাজ বের করতে বলছে, কতটুকু কাজ হবে। সো ইটা, ইটা কত? 33%। আর Q1 হচ্ছে এটা সরবরাহ করা হয়েছে, তার মানে আমার ডাব্লিউ সমান 33% মানে 0.33 ইন্টু, তো 9 × 10⁴। 0.33 দিয়ে গুণ করলে কত? মোটামুটি থ্রি, 3 × 10⁴ হবে। 3 × 10⁴ ছিল কোনটা? এই যে এটা। আচ্ছা,
বলছে দুইটা দক্ষতা সমান বলছে। এটা একটা কার্নো ইঞ্জিন, এটা যে দক্ষতায় কাজ করে সমদক্ষতার মানে দক্ষতা একই, আর একটা কার্নো ইঞ্জিন হচ্ছে এটা। তাহলে এটা টি এর মান কত? সে- এটা হচ্ছে T2, এটা হচ্ছে T1, আর এখানেও হচ্ছে এটা T1, এটা হচ্ছে T2। আমরা বলতে পারি এটার দক্ষতা যেটা, এটার দক্ষতা এটা। প্রথমটার দক্ষতা কি হবে? 1 - T2/T1 400/800 টু দ্বিতীয়টার দক্ষতা কি হবে? সমান 1 - T2/T1, T2 কত? 900, T1 কত? T1 এর মান হচ্ছে T। আমরা এটা একটা চলে যাবে, থাকবে 400/4 কাটাকাটি করলে হাফ। হাফ ইকুয়ালস হচ্ছে 900/T। টি সমান গুণ করলে 1800, 1800 ভ্যালু। একটি তাপ ইঞ্জিন স্টিম বিন্দু এবং এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কার্যরত হলে এটা T2। স্টিম বিন্দু মানে হচ্ছে স্টিম, স্টিম মানে হচ্ছে বাষ্প। বাষ্প কোথায় হয়? 100 ডিগ্রি সেলসিয়াস হয়। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দক্ষতা বের করতে বলছে। ওকে, তো এটা ইকুয়ালস টু 1 - T2/T1। 27 ডিগ্রি তার মানে হচ্ছে 300 কেলভিন, আর T1 হচ্ছে 100 ডিগ্রি, 100 ডিগ্রি মানে 373 কেলভিন ইন্টু 100%। কেলভিন হলো কত? 19.57%, 19.57। আচ্ছা, কার্নো ইঞ্জিন যখন 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপগ্রাহকে গ্রাহকে থাকে তখন কর্মদক্ষতা 30 হয়। উচ্চের তাপমাত্রা কত? এটা T2, T1 কত জানতে চাইছে। T1 কত দিলে আমরা কি জানি? কর্মদক্ষতা 30%, তার মানে 0.3 ইকুয়ালস টু 1 - T2/T1। এটা হচ্ছে 210 ডিগ্রি, 210 ডিগ্রি মানে 210 প্লাস 273 T1। তাহলে আমি যদি বিয়োগ করি এই টোটালটাকে ওই পাশে নিয়ে যাই, এটা এই পাশে নিয়ে আসি। 210 আর 273 যোগ করলে 3, 8, 4 ডিভাইডেড বাই T1 প্লাস 1 - 0.3, এটা 0.7। তো T1 সমান কি হতে পারে? 483 ডিভাইডেড বাই 0.7, 483/0.7। ভাগটা কিভাবে করা যায়? 483/0.7, 7 × 10⁻⁻, 7 দিয়ে যদি কাটাকাটি করি এখানে, তো 6 × 7 = 42, 6 × 7 = 42, হাতে আছে 6, 7 × 9 = 63, 69। এই নিচে আছে 10⁻⁻1, উপরে চলে গেলে 10⁻+1 হবে। 69-এর সাথে যদি 10 গুণ করো, 690 কেলভিন। এই যে 690, ক্যালকুলেশন করার মতো কোয়েশ্চেন। 48, এই যে এখানে 483-কে 7 দিয়ে ভাগ করে লিখতে হবে। 6 × 7 = 42, 2 হাতে 6, 3, 7 × 9 = 63, আর নিচে থাকে 10⁻⁻1। এটা কেমনে লিখছিলাম? 0.7 কিভাবে লেখা যায়? চাইলে 7 × 10⁻⁻1 লেখা যায়। এক ঘর আগে দশমিক আসলাম, সেজন্য 10⁻⁻1 হয়নি। কার্নো ইঞ্জিন এত এবং এত ডিগ্রি পরিসরে কাজ করে, এই যে দক্ষতা কত? 1 - T2/T1, T2 হচ্ছে 27, আর T1 হচ্ছে এটা 27.3 কেলভিন, আর এটা হচ্ছে 600, 600 না, 273, 300, 500, 500।
ইন্টু 100%। এটা কাটা, 1 - 3/5, 5 - 3/5 ইন্টু 100, 5 × 20 = 100। এটা কাটলে 5 থেকে 3 গেলে 2, 2 × 20, দ্যাট ইজ 40%। 40% আছে। কোন একটা ইঞ্জিনের গ্রাহকের তাপমাত্রা 350, দ্যাট ইজ T2 সমান 350। দক্ষতা 30%। উচ্চ তাপমাত্রা কত? T1 কত? T2, এটা 0.3। T1 কত? তাহলে আমরা কি জানি? 1 - T2/T1 সমান এটা। 1 - T2 কত? 350। T1 কত বের করবো? বিকজ এটা কত? 0.3। ইট ইজ 1 - 0.3 হচ্ছে 350 T1। এটা একটু পাশে নিয়ে গেলাম, এটা একটু পাশে নিয়ে আসলাম। 0.7 350/T1। এখন T1 সমান কি লেখা যায়? 350/0.7। এটাও সেম, 350/0.7, 7 × 10⁻⁻1। ঠিক আছে, এটা লেখা যায়। এটা এটা ব্যবহার করা যায়, কাটাকাটি করলে 5×7 = 35, 5×7 = 35, আর 0 50। ঠিক আছে, উপরে 50, নিচে থাকে 10⁻⁻1, উপরে চলে গেলে 10⁻+1। 50 × 10 তাহলে কত? 500। অ্যান্সার 500 হবে। এটা 500। একটি প্রত্যাবর্তী কারণে যে যখন 47°C তাপমাত্রা তাপ গ্রাহকে থাকে তখন কর্মদক্ষতা 60% হয়। ইঞ্জিনের উচ্চ তাপমাত্রা কত? দ্যাট ইজ T1 কত? T1 কত? তো ভুল আসলে। তো আমরা কি জানি? 1 - T2/T1 = যেটা 1 - T2 কত? 47°। 47 + 273, 280, 320। 320, এটা হয় T1 = থিটা। এটা কত? 0.6। তাহলে 320/T1 হচ্ছে 0.4। কেন 0.4? এই যে 0.6টা 1 থেকে যদি বিয়োগ করে দিই তাহলে 0.4 আসে। তাহলে T1 সমান কত? 320 / 0.4। আবার সেম ভাবে লিখি, 320/0.4 কে এভাবে লেখা যায় 4 × 10⁻⁻1। ওকে, আচ্ছা, তাহলে এইখান থেকে আসছে 80, উপরে গেলে 800। 800 কেলভিন উত্তর পেয়েছে। আচ্ছা, এখন রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর, ঠিক আছে, রেফ্রিজারেটর একটু আলাদা। রেফ্রিজারেটর হচ্ছে হচ্ছে ফাই। ফাই হচ্ছে রেফ্রিজারেটরের বলা হয় কার্য সম্পাদন সহায়ক। ফাই ফাই হচ্ছে রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহায়ক। ঠিক আছে,
রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ হচ্ছে পাই ইকুয়ালস টু Q1/W। যেমন কার্য সম্পাদন পাই ইকুয়ালস টু হচ্ছে Q1/W। ডাব্লিউ কি? ডাব্লিউ হচ্ছে কৃত কাজ, যেটা সমান আমরা জানি Q1 - Q2। এখানে Q1 Q2 আমরা জানি গৃহীত তাপ, এটা হচ্ছে বর্জিত তাপ। ওকে, ফাই ফাই ইকুয়ালস টু হচ্ছে Q1/W, ঠিক আছে, Q1/W। এখানে হচ্ছে কার্য সম্পাদন সহগ ফাই এর মান হচ্ছে 2.5। তাপ আধার হতে এত চক্রে এত চাপ গ্রহণ করে। গৃহীত তাপ কত? Q1। গৃহীত তাপ কত? তারপর হচ্ছে কৃত কাজ কত? ডাব্লিউ কত? আমরা কি জানি? ফাই ইকুয়ালস টু Q1/W। বলে এখান থেকে লিখতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে Q1/5। Q1 কত? 300। ফাই কত? 2.5। যদি ভাগ করি তাহলে হচ্ছে 120 জুল। এটাকে এটা যদি ভাগ করে 120 জুল আসতেছে। আর অ্যান্সার হচ্ছে 120 জুল। আচ্ছা, দেখো, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 1 কেজি ঠান্ডা পানিকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে তাহলে এই লেখচিত্রের এই প্রশ্ন করছেন তাপমাত্রা বাড়তেছে। দেখো, ধরো এই জায়গায় 10 ডিগ্রি ছিল, এই জায়গায় 10 ডিগ্রি ছিল, এই জায়গায় কত ডিগ্রি? এত ডিগ্রি তো এই পোর্শনে পড়ছে না জিনিসটা। এই পোর্শনে পড়লে কোন সূত্র? কিউ ইকুয়ালস টু এম এস ডেল্টা থিটার সূত্র না? এম এস ডেল্টা থিটা, তার মানে আমরা কি জানি? এন্ট্রপি, এন্ট্রপি ডিএস ইকুয়ালস টু ডি কিউ বাই টি। এটা জানতাম, বাট এক্ষেত্রে এটা হবে না। এটা হয়তো যখন এইরকম লাইন, এই লাইন অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার লাইন, 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পানি হইলে তখন এটা। আবার এটাও 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পানি হইতো তখন এটা। এই লাইনটা যখন থাকে তখন হচ্ছে MLF/MLV/T, আর এটা হচ্ছে MLF/T, আমরা দেখেছিলাম। আর যখন এরকম থাকে, এরকম লাইনের ক্ষেত্রে থাকে, তখন এস এস ইকুয়ালস টু এমএস লন ডিএস মানে হচ্ছে এন্ট্রপির পরিবর্তন ইকুয়াল টু এমএস লন T2/T1। এমএস লন T2/T1। এম কত? 5 কেজি। এস কত? যেহেতু পানি বলছে 4200। লন টি টু হচ্ছে 32, 32 প্লাস 273 যদি 305। এবার টি ওয়ান কত? 10 ডিগ্রি, তার মানে 283 করে। একবার ক্যালকুলেশন না, তোমার বেসিক্যালি এটাই জানতে চাইছিল পরীক্ষায়, এতটুকু জানতে চাইছিল। ঠিক আছে, এইটা অপশনে দিয়ে দিবে তো এটা অ্যান্সার হবে, ঠিক আছে। অবশ্যই যেহেতু লনের উপরেরটা কি আছে? বড়। লনের উপরের মানটা কি? বড়। তাহলে মানে মানটা কি মনে হবে? পজিটিভ। যদি এরকম থাকতো লন 2/5, তার মানে এখানেও বড় মানটা ছোট, তার মানে এটা একটা কি দিবে? নেগেটিভ। হ্যাঁ, এখানে লনের মান আসলে সবসময় পজিটিভই হয়, ঠিক আছে। না, যেহেতু বড় সেটা হচ্ছে একটা পজিটিভ মান দেবে। আচ্ছা, তো এই বিপরীতমুখী কার্নো ইঞ্জিনের উচ্চ তাপমাত্রা এত উচ্চ থেকে এত তাপ গ্রহণ করে এত তাপ ছেড়ে দেয়। এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2। তাপ গ্রাহকের তাপমাত্রা কত? ঠিক আছে, আমরা কি জানি? কার্নো ইঞ্জিন যেহেতু বলছে, তাহলে Q2/Q1 ইকুয়ালস টু T2/T1। ওকে, কত হবে এটা? Q2 কত? 2520। Q1 হচ্ছে 3780। T2 হচ্ছে উচ্চের তাপমাত্রা, দ্যাট ইজ 200। গ্রাহকের তাপমাত্রা T1 কত? T2 কত? এটা বের করতে বলছে, তো এটা ক্যালকুলেশনটা করে মোটামুটি এটা বেরোবে 133। ভাগ করবা, ভাগ করে এটার সাথে ভাগ করে কত দেবে? 133 এর মধ্যে বেরোবে। এর কর্মদক্ষতা কত? এটা 1 - T2/T1। এটা হচ্ছে T2 কেলভিনে নিয়ে যাবা, এটা T1 কেলভিনে নিয়ে যাবে, সেন্সার হয়ে যাবে যখন।
বর্জন করি, দক্ষতা এটা 1 - Q2/Q1। ঠিক আছে, 1 - এটা তো জানি। তো বরফ গলাইতে, বরফ গলানো যাইতে 0 ডিগ্রি সেলসিয়াস বরফ গলানো। গলানো মানে কি, ml/T। এন্ট্রপির পরিবর্তন mls বা বরফ গলানোর ক্ষেত্রে ml/T। ঠিক আছে, এটা অবশ্যই ধনাত্মক, সবসময় এন্ট্রপি ধনাত্মকই হয়, ঋণাত্মক হয় না। হয়তো জিরো হয়, নাইলে ধনাত্মক হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি জিরো, এটা খেয়াল রাখ। রুদ্ধতাপীয়, যেখানে DQ 0 না, আগে দেখছিলাম রুদ্ধতাপীয় বলে DQ 0। DQ 0 হওয়ার কারণে এখানে এন্ট্রপি হচ্ছে জিরো। তাপীয়তে এন্ট্রপির পরিবর্তন শূন্য। Okay? যেখানে এটার দক্ষতা জানতে চাইছে, এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, এটা হচ্ছে 1 - T2/T1। দক্ষতা বের করে ফেলো। রেফ্রিজারেটরের কার্য সম্পাদক সহগ ফাই, ফাই হচ্ছে 2 দেওয়া আছে। তাপমাত্রা হতে প্রতিযোগিতা তাপ গ্রহণ করে Q1 দেওয়া আছে, সম্পাদিত কাজ কত? আমরা জানি ফাই ইকুয়ালস টু Q1/W। রেফ্রিজারেটরের ক্ষেত্রে W সমান Q1/ফাই। তো Q1 কত? 300, আর ফাই হচ্ছে 250 জুল। দ্যাটস ইট। তাপের এত অংশ কাজে রূপান্তর হয়, সিম্পল। তাপের কত অংশ কাজে রূপান্তর, সেটাই তো দক্ষতা। কাটাকাটি গুলো হচ্ছে 25%। দক্ষতা কাকে বলে? যতটুকু কাজের, যতটুকু তাপের যতটুকু কাজের রূপান্তর হয়, সেটাই তো দক্ষতা। 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, তো গ্রাম বরফকে একই তাপমাত্রায় পানিতে পরিণত হচ্ছে করা হলো। এন্ট্রপির পরিবর্তন কত? এন্ট্রপি ডিএস। 0 ডিগ্রি সেলসিয়াস তাপ বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, তার মানে অবশ্যই ml/T। এম কত? 273। আর ইন্টু কেজি না, 10⁻³ এই তো গ্রাম দিছে। আর LF এর মান কত? এই যে এখানে বলে, LF এর মান কিন্তু বলে দিছে, বরফ গলনের সুপ্ত তাপ 80 কিলো ক্যালোরি/গ্রাম। আমাকে যেটা জানি সেটা ইউজ করবো না, যেটা বলে দিছে সেটা ইউজ করবো। আমি কি জানি? LF সমান হচ্ছে 3.36 × 10⁻5 জুল/কেজি। এখানে আছে ক্যালোরি/গ্রাম, তাহলে উপর হচ্ছে 273, 80 দিছে, নিচে হচ্ছে 273 কেলভিন। কাটাকাটি করলাম, এই যে 273 ক্যালোরি/কিলো। 80, 80 থাকলো, কাটাকাটি করলাম, 80 অ্যান্সার। এটা হচ্ছে T2, T1 কতটুকু কাজে রূপান্তর করতে পারবে। তাহলে আমার বের করতে হচ্ছে W। ঠিক আছে, আমরা কি জানি? এখান থেকে ইটা বের করতে পারবো। আমরা কি জানি? ইটা হচ্ছে W/Q1। এটা হচ্ছে ইটা। তো এখান থেকে W সমান ইটা ইন্টু Q1 করলে হয়ে যাবে। Q1 হচ্ছে কত? 100। ইটা পাইলাম হচ্ছে 0.25, 100-এর সাথে 0.25 গুণ করলে কত? 25 জুল। সিম্পল, কোনোটাই না আছে। এটা একটু দেখবা, প্রথমে ইটা বের করবে, ইটা বের করে আমরা কি জানি? ইটা ইকুয়ালস টু হচ্ছে W/Q1। সিম্পল। T2 বের করতে বলছে, T1 দেওয়া আছে, ইটা দেওয়া আছে, অনেকবার করা হয়েছে। ইটা দেওয়া আছে, তাপ গ্রাহকের তাপমাত্রা 7, তাপ উৎসের তাপমাত্রা কত? T1 কত? ঠিক আছে, জিরো কত? T2 হচ্ছে এটা 7 ডিগ্রি সেলসিয়াস বা 280। সেম, এগুলো সিম্পল। এটা একবার আগে করাইছে অঙ্কটা।
T1, T2, সম্পর্কিত কাজের পরিমাণ। প্রথমে ইটা বের করবো, 1 - T2/T1। তারপর আমরা কি জানি, আর ইটা ইকুয়ালস টু হচ্ছে W/Q1। এখান থেকে W ইকুয়ালস টু ইটা ইন্টু Q1 এর সূত্র দিয়ে হয়ে যাবে। Q1 তো দেওয়া আছে 1 কিলো ক্যালোরি। 1 কিলো ক্যালোরি, কিন্তু দেখো এটা 1 কিলো ক্যালোরি আছে, এটাকে জুলে নিয়ে যেতে হয়েছে কেন? এই সবগুলো অপশন সবগুলো জুলে আছে। আমরা জানি 1 ক্যালোরি 4.2 জুল। 1 কিলো ক্যালোরি সমান কি হবে? 4.2 কিলো জুল। তাহলে দেখো এটা ডাব্লিউ ইকুয়ালস টু ইটা/কিউ, ইটা/কিউ1, আর ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে ইটা/কিউ1 করলাম। ইটা পেয়েছিলাম 0.5, আর Q1 বলছে 1 কিলো ক্যালোরি। বসালাম, যেহেতু আমার অ্যান্সারটা জুলে লাগবে সেজন্য তার সাথে 4.2 গুণ করে দিলাম। মানে 0.5 ইন্টু 4.2, দ্যাট ইজ 2.1 কিলো। দেখো কষ্ট কিন্তু ভালো জিনিস আছে। আর বাকিগুলো সেম। আর ট্যাবের করতে তো একদম করতে তো এগুলো দেখতে গেলে কার্যসম্পাদন সহ পাই কত, এত চাপ, উষ্ণ থেকে এত তাপ এবং এত তাপ বর্জন করে যাচ্ছে। Q1 হচ্ছে কিউ, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2। না, উৎস থেকে গৃহীত তাপ Q1, এটা হচ্ছে Q2। বর্জিত তাপ, তাপ বর্জিত তাপ Q2। আমরা কি জানি, পাই ইকুয়ালস টু Q1/W। Q1/W, পাই সমান 50,000। পাই কত দাম? 450। ডাব্লিউ কত? ডাব্লিউ হচ্ছে এটা থেকে একটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা কত? 600 মাইনাস 150, 450, দ্যাট ইজ 150। 150 বসাইলে কাটাকাটি করলে কত থাকবে? 3। তাহলে ফাই এর ভ্যালু কত থাকবে? 3। আমরা জেনে না, 5/Q1/W, এটার থেকে বসালাম, ফাই ভ্যালু থেকে আসলো। তো বাকিগুলো আছে ওগুলো একই করে ফেলো। এই দুই পৃষ্ঠ দেওয়ার জন্য থাকলে এই পৃষ্ঠ তুমি নিজে নিজে করে ফেলো।